কে কেমন করেছে? আপনাদের লোকজন যে আমাদের কারা? এই যে ইনকলাব মঞ্চের নামে যে আমরা কি ইনকিলাব মঞ্চ নাকি? অফকোর্স আপনারা ইনকলাব মঞ্চ। আচ্ছা, ওকে। আমি সাংবাদিক বলেই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে চিনি। আচ্ছা, রন্ধ্রে রন্ধ্রে চিনি। আপনারা আচ্ছা, এই কিসের বহুরূপী ভিত্তিতে একটা বলছেন জিনিস, ইনকিলাব মঞ্চ? যা ইনকলাব মঞ্চ, তাই এনসিপি, তাই তাই জামাত। জামাত। হ্যাঁ, হ্যাঁ। আমি আই ডোন্ট সি এনি ডিফারেন্স। আরো গিয়ে বলেন তারাই উগ্রবাদী। আরো বলেন তারা উগ্রবাদী। আরো বলেন তারা তালেবান। এই আরো রাষ্ট্র, বলেন তারা আমি আইসিস। তালেবান আরো বলছি বলেন। না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শারলিন। আজ স্টার নিউজ কড়া আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমার সাথে রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার সাথে রয়েছেন শাহেদ আলম, সাংবাদিক, এবং রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনজনকে স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বেশ কিছু কথা উঠে এসেছে এবং আমরা দেখছি আলোচনা চলছে গতকাল থেকে। শাহেদ আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে তিনি বলেছেন যে যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। আওয়ামী লীগ এবং তাদের সন্তানদের প্রসঙ্গে তিনি এই মন্তব্যটি করেছেন। তো আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার সন্তানদের মানুষ গ্রহণ করবে কিনা সেটি যাচাই করার সুযোগ বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি দেবে, এমনটাই কি ইঙ্গিত দিচ্ছেন? কি মনে হচ্ছে আপনার? আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে যেই ভাবে ফটোকার্ড এসেছে সেখানে কিছু বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে, যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সন্তানরাদের যদি জনগণ মেনে নেয় তাহলে তারা রাজনীতি করবে, এইভাবে এসেছে। কিন্তু আমি যতটুকু দেখেছি তিনি বলেছেন যে না, এটা জনগণ উইল ডিসাইড এবং যে কারোরই রাজনীতি করার অধিকার আছে। তো এটা তো বিএনপির প্রিন্সিপাল, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দুটি আস্থাকুড়ের রাজনৈতিক দলকে সামনে এনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আস্থাকুড়ে আমি বলছি যে জনধিকৃত জামায়াত ইসলাম তখন মুক্তিযুদ্ধ বিরোধী, নিষিদ্ধ, আর শেখ মুজিবের শাসনামলেই বাকশাল কায়েম করে যে আওয়ামী লীগ যেভাবে কর্নার্ড ছিল, এই দুটি দলকেই তিনি জিয়াউর রহমান যখন নিজের দল করলেন, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা রাজনীতি শুরু করলেন। তো বিএনপি তো সেই জায়গা থেকে কোনোদিনও বিচ্যুত হয়নি। এমনকি আওয়ামী লীগের আমলে জামায়াতে ইসলামীও যখন নিষিদ্ধ হয়েছে তখনও বিএনপি বিবৃতি দিয়ে বলেছে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে। কিন্তু অভ্যুত্থানের প্রেক্ষাপট ভিন্ন, যেহেতু এতগুলো মানুষের রক্তের দাগ একটি রাজনৈতিক দলের নেতৃত্বের হাতে, সেজন্যই বিএনপি তার প্রিন্সিপাল যে নীতি, সে বলছে যার হাতে রক্তের দাগ তার শাস্তি হতেই হবে। আপনারা নিশ্চয়ই তারেক রহমানের বিবিসিতে দেওয়া ইন্টারভিউর কথা ভুলে যান নাই, কত কঠোরভাবে তিনি বলেছিলেন যে এগুলো তো ভুলে যাওয়ার বিষয় না, ইটস নট অ্যাবাউট প্রতিশোধ, ইটস অ্যাবাউট জাস্টিস। আপনি যদি জাস্টিস এনশিওর না করেন তাহলে পরবর্তীতে যে কোনো শাসক এইভাবে স্ট্রিপ রুলার চালাবে। হ্যাঁ, এখন অপরাধী যে তার শাস্তি হবে, কিন্তু রাজনৈতিক মতাদর্শ আপনি আইন দিয়ে, অধ্যাদেশ দিয়ে নষ্ট করতে পারেন না। এইটা বাংলাদেশ রাষ্ট্রের প্রিন্সিপালের সাথে যায় না। এমনকি 24-এর গণঅভ্যুত্থানও যেই কারণে সংগঠিত হয়েছে, এইটার মূল স্পিরিট ছিল বৈষম্যহীন বাংলাদেশ। মানে তিনি বলতে চাচ্ছেন যে যারা অপরাধ করেছে তারা তো শাস্তি পাবে, কিন্তু যারা অপরাধ করেনি তারা আসলে আসতে পারে যদি জনগণ চায়, এমনটাই বলছেন। এবং সেই সাথে কি আমরা এই ইঙ্গিত পাই যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ হওয়া কার্যক্রম তিনি উঠিয়ে দেবেন, এমন ইঙ্গিত পাচ্ছেন? এটা ইঙ্গিত পেতেই পারে। এখন এমন হতে পারে, যদি আপনি দেখবেন তাদের বিএনপি ইশতেহারে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই হাদির ডামাডোলে এটাকে পণ্ড করার যে চেষ্টা করেছে জামায়াত ইসলামী এবং এনসিপি, সে কারণে কিছুটা তারা সফল হয়েছে যে ইশতেহারের বিষয়গুলো সামনে আসেনি। কিন্তু সেখানে কিন্তু স্পষ্ট বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা আমরা দক্ষিণ আফ্রিকার একটি রাজনৈতিক প্রসেস, যে যারা ভিন্ন মত
রাজনৈতিকভাবে যারা নিগৃহীত তারা যদি তাদের দোষ স্বীকার করে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি তাদের শাস্তি হয়, তাহলে রাষ্ট্রের মূল যে কর্মকাণ্ড সেখানে অন্যদের সম্পৃক্ত করার জন্য যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ট্রুথ অ্যান্ড জাস্টিস রিকনসিলিয়েশন প্রসেস, সেটা তারা বলেছে করবে। তো এটার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগ এই নির্বাচনকে ভণ্ডুল না করার মতো কোনো ধ্বংসাত্মক কর্মসূচি না দেয়, তারা যদি তাদের লিডারশিপ নিয়ে যেসব বিচারিক কর্মকাণ্ড হচ্ছে সেটা যদি মেনে নেয়, এবং তারা যদি বাংলাদেশের মানুষের জন্য সৎ রাজনীতি করতে চায় অবশ্যই, এবং জনগণ যদি চায়, হু ইজ বিএনপি টু ডিফেন্ড দ্যাট? রাজনীতিতে মানুষ আসলে তাদেরকে গ্রহণ করছে কিনা সেই বিষয়টি কিভাবে বুঝতে পারবে বিএনপি, মানে এটি বোঝার আসলে উপায় কি? উপায় নিশ্চয়ই আছে, এটা জনমত। এখন যেই প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আমি তো বারবার বলি যে আমি আওয়ামী লীগের রাজনীতির কট্টর বিরোধী, কিন্তু যেই প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেটি ছিল খুব অনাকাঙ্ক্ষিত, এই কারণে যে জামায়াতে ইসলামী তার বি টিমকে দিয়ে একটি সাজানো মব তৈরি করে মনে হয়েছিল যে সিদ্ধান্ত একেবারে, আমি বি টিম বলতে আমি অবশ্যই এনসিপিকে বলার চেষ্টা করছি, তারা এবং আরো দু একটি তাদের সমর্থক রাজনৈতিক দল এমনভাবে সিদ্ধান্ত নিল যে সরকার মনে হয় প্রস্তুতি ছিল এই সিদ্ধান্তটা দেওয়ার জন্য। বিএনপি যেখানে বলেছে আপনি গণহত্যার অভিযুক্ত রাজনৈতিক দলকে আইসিটি আইনে বিচার করার জন্য বিধান তুলেছিল, যখন আমাদের এই যে মানবতা বিরোধী অপরাধের যে আইসিটি ট্রাইব্যুনাল, জামায়াত ইসলাম এবং এনসিপি সেটার বিরোধিতা করলো। কেন বিরোধিতা করলো? কেননা গণহত্যার দায়ে যদি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন লায়াবল করার সুযোগ থাকে, তাহলে আলটিমেটলি এবার আওয়ামী লীগ দোষী হলেও 3 মাস পরে জামায়াত ইসলাম দোষী হবে। সুতরাং বাংলাদেশ থেকে 2টি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে বিচারিক প্রক্রিয়ায়, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। তো জামায়াত ইসলামী দেখলো যে এই বিধান যদি আইসিটিতে থাকে তাহলে তো এইটা আমাদের উপরে পড়বে, সুতরাং এই বিধানটা তারা বাতিল করলো। করে কি করলো? নির্বাহী আদেশে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করলো। এখন আমি বলছি না যে তাদেরকে উন্মুক্ত খুল্লা ছেড়ে দিতে হবে কিংবা যা করেছে খুব অনিয়ম হয়েছে, কিন্তু নির্বাহী আদেশে আপনি কোনো রাজনৈতিক মতাদর্শকে ফর ইনডেফিনিট চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারেন না। এইটা কোনো দেশের রুলস পারমিট করে না, এটা এবং সমীচীন না। জোর করে যদি আপনি কাউকে নিষিদ্ধ করার চেষ্টা করেন, তার ফল কি হয়? বুমেরাং হয়। সেটা তো আমরা জামায়াত ইসলামের উত্থানে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা চাই না যে বাংলাদেশে জামায়াত ইসলামের মতো এরকম ক্যাডার ভিত্তিক বুমেরাং দেখতে পাচ্ছেন আপনার দৃষ্টিকোণ থেকে? আমরা দেখতে পাচ্ছি যে এখন এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে তো আমাকে অনেক কথাই বলতে হবে, যে আমরা আমাদের যে রাজনীতি দেখছি সিগনিফিকেন্ট, যেমন কালকে একজন দেখলাম যে তারেক রহমানের কল্লা কেটে ফেলতে হবে, পরিবারের কল্লা কেটে ঝুলায় রাখতে হবে শাহবাগে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা স্লোগান দেয় শাহওয়া। সো দিস আর ফ্যাসিবাদ, এগুলো হচ্ছে এক এক্সট্রিম আইডিওলজি স্লোগান, মানে এক ফ্যাসিবাদ যাওয়ার পরে আরেক ফ্যাসিবাদের উত্থান হচ্ছে এমনটা বলতে চাচ্ছেন। এক্স্যাক্টলি। আমি শুধু একটা উদাহরণ না, আপনি আরো উদাহরণ দেখেন যেভাবে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। আজকে ভোটের মাঠের পাট থেকে বাস উদ্ধার করা হচ্ছে, নকল সিল জন্য অ্যারেস্ট করা হচ্ছে, এক প্রার্থী মিলিটারি পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে, সে আবার বলছে ঢাকায় আমরা আর কোনো আসন দিব না। দিস আর দ্য সিমটমস যে আমরা তো এই সিস্টেম চাই নাই, আমরা চেয়েছিলাম একটা সুস্থ রাজনীতির পরিবেশ। আমি যে জায়গাটা শেষ করি নাই সেটা হলো, আপনি নির্বাহী আদেশ দিয়ে যদি কাউকে নিষিদ্ধ করতে চান, কাউকে মতাদর্শ চাপিয়ে রাখতে চান, তাহলে এটা পাল্টা শক্তি সঞ্চার করে আপনার উপর এমনভাবে চেপে বসবে, যেটা আমরা এখন দেখছি জামাত আমাদের উপর চেপে বসার চেষ্টা করছে তাদের বয়ান দিয়ে। সুতরাং রাজনীতির মতাদর্শ এইভাবে নিঃশেষ করা যায় না, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। আমার মনে হয় তারেক রহমান সেটাই বলেছেন যে অন প্রিন্সিপাল জিয়াউর রহমানের যে রাজনীতি, কারো রাজনীতি নিষিদ্ধ করা না, বরঞ্চ যার হাতে রক্তের দাগ তাকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে ভিন্ন লিডারশিপ যেন আসে। ধন্যবাদ শাহেদ আলম। আমি এবার সালেউদ্দিন সিফাত আপনার কাছে আসতে চাই। শুনছিলেন শাহেদ আলমের বক্তব্য, আপনি তার কথা থেকে আমরা যে জিনিসটা জানলাম যে জামাতের বি টিমের অ্যাক্টিভিটিসের কথা নিয়ে তিনি বলেছেন, এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চান কিনা, এবং এই যে ফ্যাসিজমের পতন হওয়ার পরে নতুন ফ্যাসিজমের উত্থান আপনি আপনার দৃষ্টিকোণ থেকে দেখেন কিনা, এবং তারেক রহমানের এই বক্তব্যে আপনার অবস্থান কি, কিভাবে দেখছেন? যে আপনাকে ধন্যবাদ, এবং আমার পাশে উপবিষ্ট অন্যান্য যারা সহালোক আছে তাদেরকে সালাম ও শুভেচ্ছা। এখন যে প্রশ্নটা রয়টার্স তারেক রহমান সাহেবকে করেছেন, এটা যদি আমাকে করতেন আর কি, তাহলে আমি একটা ভিন্ন আনসার দিতাম আর কি। মানে আমার কাছে প্রশ্নটা শুনে মনে হয়েছে একজন ইউরোপিয়ানকে এই প্রশ্নটা করা, যে ধরেন ফর এক্সাম্পল নাজি পার্টির কোনো হেয়ার্স উত্তরাধিকারী
সে আবার রাজনীতিতে আসবে। হাউ ডু ইউ সি ইট? আপনি এটাকে কীভাবে দেখছেন? আপনি কি এটাকে অ্যালাউ করবেন কি না? তো আসলে কি কোনো ইউরোপিয়ান অ্যালাউ করবে? করবে না। কিন্তু ওই যে তারা আসলে এই প্রশ্নটা হচ্ছে আমাদের মতো যারা ব্রাউন স্কিন আছে তাদের উপরে এই জিনিসটা চাপাই দিতে চায় আর কি নিজেদের বেলায়। বা ধরেন আপনি এটা কোনো একটা ইতালিয়ানকে জিজ্ঞেস করলেন যে আপনি কি চান কি না যে মুসোলিনি যে ফ্যাসিস্ট পার্টি আছে তাদের হেয়ার্সরা, তাদের উত্তরাধিকারীরা বা মুসোলিনির হেয়ার্সরা তারা হচ্ছে গিয়ে উইদাউট এনি রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স ইতালিতে রাজনীতি করুক। তো এখন এইটা আসলে তারা তাদের একটা এন্টারপ্রাইজ আর কি, তারা সো কল এই যে লিবারেল ডেমোক্রেসি সেটা হচ্ছে তারা আবার বাইরে এটা সেল করে আর কি, নিজেদের ক্ষেত্রে তারা এটা আবার দেখেন আর কি। আওয়ামী লীগের ক্ষেত্রে এবং তাদের বিশেষত শেখ পরিবার, এখানে তো আসলে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে না, বাই দ্য ওয়ে এখানে আমি একটা ডিস্টিংশন টানি, এখানে আসলে আওয়ামী লীগ নিয়ে আলাপ হয় না, এটা আসলে আলাপটা হয়েছে শেখ পরিবার নিয়ে। তো এটাকে আমি একটা এভিল এন্টারপ্রাইজ হিসেবে চিহ্নিত করতে চাই। ইটস অ্যান এভিল এন্টারপ্রাইজ। ওয়াই? বিকজ আপনি যদি তাদের বাবাকে দেখেন, শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশে বাকশালের কায়েম করেছেন, বাকশাল কায়েম করে তিনি বিরোধী দল মতকে হত্যা করেছেন, প্রায় 30,000 জাসদ নেতাকর্মীকে হত্যার দায় তার উপর আছে। তো এত কিছু করার পরেও আপনি দেখবেন যে তার যে লেগাসিটা উইদাউট এনি কাইন্ড অফ আপনার রেকগনিশন যে সে আসলে কি করেছে, এইটা ছাড়া বাংলাদেশে কিন্তু রিসারফেস করানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ নিজে, বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সোকল সিনিয়র সাংবাদিক সবাই মিলে এটাকে রিসারফেস করিয়েছে উইদাউট এনি রেকগনিশন টু দ্য ভিকটিমস যারা হচ্ছে 1974-এ। আমি শেষ করি যে রয়টার্সের বলা বক্তব্য, তার এই মন্তব্যের ভিত্তিতে আপনার মতামত কি? ইয়েস, আমি আপনাকে বলছি আমার মতামত কি, সেটাই তো আপনাকে বলছি যে আমি বললাম তারা একটা এভিল এন্টারপ্রাইজ, এন্ড ওয়াই দে আর এভিল এন্টারপ্রাইজ আমি সেটা বিশ্লেষণ করছি। এরপর আপনি যদি শেখ হাসিনার কথা দেখেন, আপনার শেখ হাসিনাকে এখন পর্যন্ত সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কোথাও আপনি দেখেছেন বিন্দুমাত্র রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স আপনি দেখেছেন? তাদের আওয়ামী লীগ বাদ দিলাম, শেখ পরিবারের কারো মাঝে কি আপনি এই ধরনের বিন্দুমাত্র রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স দেখেছেন? মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা পরে আসছে। আমার কথা হচ্ছে বিএনপি, আপনি আমাকে শেষ করতে দেন, সেই অবস্থান নিয়ে কথাটা আসছে। আচ্ছা আপনি আমাকে শেষ করতে দেন, আমি শেষ করতে দেন, যেহেতু শাহেদ ভাই তো প্রায় 8 মিনিটের মতো কথা বলছেন। প্রশ্নটা থেকে সরে যাচ্ছে না, আমি সরে যাচ্ছি না, আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। এরপর ধরেন আপনি, এটা তো শেখ পরিবার নিয়ে কথা হচ্ছে, আমি পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে বলছি। জয়ের ব্যাপারে অভিযোগ আছে যে সে দুর্নীতি করেছে বাংলাদেশের। আচ্ছা, টিউলিপ সিদ্দিকের কথা, তার বিরুদ্ধে তো দুর্নীতি দায় অলরেডি 3টা কাউন্টে 6 বছরের কারাদণ্ড দিয়েছে। আপনি রেদওয়ান মুজিব ববির কথা যদি বলেন, সে সিআরআই এর হেড ছিল এবং সেটার মাধ্যমে ইন্টেলেকচুয়ালি কিভাবে আমরা বুঝতে পেরেছি যে এনসিপি গ্রহণ করবে না। আপনি আমাকে শেষ করতে দেন, আপনি আমাকে আমার কথাটা বলতে দেন, আপনি আমাকে আমার কথাটা বলতে দেন। জি জি বলুন। ফলে এই যে এভিল এন্টারপ্রাইজটা আছে, এই এভিল এন্টারপ্রাইজকে আপনি উইদাউট রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা তাহলে তো এটা নির্বাচনের মাধ্যমে যাইতে হবে। ভাই, তাদের ব্যাপারে আগস্টে রায় হয়ে গেছে, এখন নতুন করে আবার তাদের ব্যাপারে রায় দেওয়ার কিছু নাই। তাদের ব্যাপারে এখন যেই পদক্ষেপগুলো হবে, নাম্বার 1 হচ্ছে ট্রায়াল অ্যান্ড জাস্টিস, 2 নম্বর হচ্ছে তাদের রিপেন্টেন্স অ্যান্ড রিমোর্স। যাদের ট্রায়াল নাই, যাদের ট্রায়ালে যাদের কোনো ঈমান নাই, যাদের অন্তরে কোনো রিমোর্স নাই, গণহত্যার পরও রিমোর্স নাই, শিশু হত্যার পরও রিমোর্স নাই, ধর্ষণের পরও রিমোর্স নাই, সুযোগের কিছু নাই। আপনি আগে ট্রায়াল নিশ্চিত করবেন, ট্রায়াল নিশ্চিত করার পর তাদের রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স আছে কিনা সেটা দেখবো আমরা। এরপর আপনি রিকনসিলিয়েশন আলাপ করতে পারবেন। রিকনসিলিয়েশন আমরা বহুত দেখছি, আমরা সাউথ আফ্রিকার রিকনসিলিয়েশন মডেলের কথা আমরা জানি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কিংবা আরো অন্য টিএসির কথা জানি, কিন্তু সবগুলোর মধ্যে একটা জিনিস কমন, যেখানেই রিকনসিলিয়েশন আসছে সেখানে আগে রিমোর্স রিপেন্টেন্স আসছে। আপনি শেখ পরিবারের কার চোখে রিমোর্স দেখছেন? আপনি এখন দেখবেন যে হাসিনা ভারত থেকে বসে বসে বলতেছে যে বাংলাদেশের জনগণকে টেলিগ্রামে গ্রুপ কল করে বলতেছে বাংলাদেশের এদেরকে, নাগরিকদেরকে হত্যা করো, ওদেরকে যারা বিরোধী মত আছে এদেরকে জামাত শিবির, বিএনপি সবাইকে মারো, কাটো, ধরো, তাই না? এগুলো এখনো তো বলতেছে। একজন বলল যে আপা আমরা এই জয় বাংলা জিন্দাবাদ বা এরকম কিছু একটা বলছে, তখন সাথে সাথে সে আনসার করছে যে তুমি এত মুখে ফটো করো না, তুমি করে দেখাও। তো তাইলে যেই সংগঠনটার নেতাকর্মীরা, যেই সংগঠনটার চিফ, যাদের মাঝে কোনো রিমোর্স এন্ড রিপেন্টেন্স দেখেন না, তাদের ব্যাপারে রিকনসিলিয়েশন আলাপ করে আসবে, আগে ট্রায়ালের আলাপ আসবে। সিফাত, আমি এই প্রসঙ্গে একটা যোগ করতে চাই, একটা প্রশ্ন, যে আপনারা এনসিপিরা এই ব্যাপারে স্ট্যান্ড নিয়েছেন এবং সেটা 5ই আগস্টে আমরা দেখেছি যে আপনারা তাদেরকে কোনোভাবেই এদেশে জায়গা দিবেন না, কিন্তু দেশের বাকি জনগণ, দেশের বাকি জনগণ এগুলো এভাবে বলেন না, শুনেন এইগুলা কথাটা শেষ করতে দেন, যে দেশের বাকি জনগণ যদি চায়, যেটা যেমনটা বলেছেন জনাব তারেক রহমান যেটা বলেছেন, সেই প্রসঙ্গে আপনার মতামত? আপনাকে তো বললাম 3টা ধাপ বলছি আপনাকে। প্রথম হচ্ছে আওয়ামী লীগের ট্রায়াল হইতে হবে,
বিচার নিশ্চিত করতে হবে এবং এই বিচার নিশ্চিতের পর তাদের মধ্যে থেকে রিমোর্স অ্যান্ড রিপেন্টেন্স দেখতে হবে। তারা যদি রিমোর্স শো না করে, রিপেন্টেন্স শো না করে, উইদাউট এনি কাইন্ড অফ রিভিউ অফ দেয়ার পলিসি, হাউ কুড ইউ ইভেন থিঙ্ক অফ যে তারা আসলে রিকনসাইল হয়ে যাবে বাংলাদেশের সোসাইটিতে? আপনাকে তো আমি 3টা ধাপ বললাম, 3টা ধাপের পর আমরা লাভ করতে পারি। আপনি প্রথম ধাপেরই কোনো লাপাত্তা, মানে প্রথম ধাপই আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এখানে খুব সুশীল, ঠিক আছে? আর ভাই একটা কথা বলছেন যে জামায়াতের বি টিম এখন অনেকে গুপ্ত বলা শুরু করে দিছে, হ্যাঁ। তো জামায়াতের বি টিম হচ্ছে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন করছে। তো এখন খুব ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করি। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মানে যাদেরকে আমি দেখতাম যে ধরেন খুব কিছু কিছু লোককে আর কি, যারা দেখতাম যে খুব অ্যান্টি জামাত পজিশন নিত আর কি, ছাত্রলীগ আমলে খুব অ্যান্টি জামাত পজিশন, তাদের চেয়ে বেশি জামাত বিরোধী আর কেউ হইতে পারে না। তো কারো পাস্টে গিয়ে আমরা দেখতাম যে সে আসলে কখনো কখনো শিবিরের সাথে কোনোভাবে কানেক্টেড ছিল, কখনো এরকম দেখছি 1-2 জনকে। তো আজকে এখন দেখতে পাচ্ছি আর কি, এখন আমি জানি না যারা বেশি অ্যান্টি জামাত বলে তারা কি আসলে কি মানে এই ধরনের জামাতের সাথে কোনো ভাবে কানেক্টেড ছিল? আমি জামাত শিবির না আমি সেটা বলছি না, বললে না আমি তো একটু খুশি হই যে না অ্যাটলিস্ট আমার প্রতি গালাগালি কিছুটা কমে। না গালাগালি কমে না, গালাগালি বলে না, তাই অবশ্যই আমি আপনাকে গুপ্ত শিবির বলতে চাচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি যখন অন্য কাউকে উইদাউট এনি কাইন্ড অফ এভিডেন্স বা উইদাউট কোনো কিছু জাস্ট তার কিছু কার্যক্রমে, ধরুন আমি সংস্কারের ক্ষেত্রে আমি ধরেন কখনো জামাতের সাথে কিছু জায়গায় অ্যালাইন্ড আছি সংস্কারের ক্ষেত্রে, এটা দিয়ে আপনি বলে দিলেন যে সে হচ্ছে জামায়াতের বি টিম। তো এই জিনিসটা আগে আওয়ামী লীগ করতো আর কি, আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতাটা ছিল, যারে তারে হরে দরে শিবির ট্যাগ দেওয়া। আপনি দেখবেন যে হরে দরে শিবির ট্যাগ দেওয়ার কারণে 2023 সালে শিবির একটা ক্যাম্পেইন করেছিল যে আই এম শিবির, কারণ সে তো টর্চার হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এখন যে ছাত্র ইউনিয়ন করে সেও শিবির হয়ে গেছিল ছাত্রলীগের সময়, কারণ তারও শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে, ছাত্র ইউনিয়নের ছেলেপেলেকে শিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে। তো এখন এটা নতুন করে বিএনপির কিছু লোকজন তারা ভাবতেছে যে এরে ওরে শিবির ট্যাগ দিলে বোধহয় তারা খুব উপকার হয়ে যাবে। তারা উপকার করতেছে না, তারা বরং নিজেদের অপকার করতেছে এবং বরং এই জিনিসটাকে আবার একটা মানে ভিক্টিমাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস কি, উনি বলেছেন যে আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধের কথা বলেছি, উনি হয়তো জানেন না, উনি কেন জানেন না আমি জানি না। আমরা প্রথম থেকেই বলেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের কথা। তো দুইটা কিন্তু আলাদা। আমরা কিন্তু সংস্কার কমিশনকে এটা বলেছি যে আওয়ামী লীগের আপনারা কি ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে না নির্বাহী নির্বাহী আমি কি বলেছি আপনি শুনেন নাই, আপনি কি বলেছেন আমি কি বলেছি আপনি শুনেন না। আমরা বলেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের প্রসঙ্গ আমরা তুলেছি। তার মানে কি আওয়ামী লীগকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ব্যক্তি আকারে না, কারণ আওয়ামী লীগ যখন আমাদের উপর ধ্বংসযজ্ঞ চালায়, বাংলাদেশের নাগরিকদেরকে যখন খুন করে, তারা তখন অফিসে বসে দলগতভাবে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাই রেজলিউশন তারা এই কাজটা করে। সুতরাং আওয়ামী লীগকে দলগত বিচারের প্রসঙ্গ অ্যাড করার জন্য আমরা বলেছি। ফলে আমাদেরকে শুধুমাত্র যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিচ্ছে এইসব ভুংচুং বুঝে লাভ নেই, কারণ আমরা আমাদের কথা বলেছি। আর একটা জিনিস শেষ করে অশ্লীল স্লোগানের কথা ভাই বলছেন যে ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে এটা ওইটা ছিঁড়ে ফেলানোর কথা বলতেছে, ঠিক আছে? তো অশ্লীল স্লোগান অভ্যুত্থানের সময় এবং শুধু অভ্যুত্থানের সময় না, তার আরো আগে থেকে এগুলো প্রচলিত সো কল অশ্লীল স্লোগান। আপনি 2018 সালে আমি দেখে 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন আপনি দেখছেন কিনা আমি জানি না, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে খুব সুন্দর একটা স্লোগান ছিল আর কি, ঠিক আছে? পুলিশ কোন ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে? তো এই যে এগুলো আসলে ফ্যাসিবাদ না। এখন এটা সব জায়গায় খালি ফ্যাসিবাদ। কেউ একটা স্লোগান খারাপ দিছে বা হয়তো যেটা আপাত দৃষ্টিতে শ্লীল না, ফেলার কথা যেটা বলছিলেন আমি শেষ করি, যেটা আপাত দৃষ্টিতে শ্লীল দেখেন কিনা ফ্যাসিবাদের বীজ দেখেন কিনা, আপাত দৃষ্টিতে শ্লীল না মনে হচ্ছে এই স্লোগান দিলেই যদি ফ্যাসিবাদ হয়ে যায়, তাহলে তো আপনি ফ্যাসিবাদকে নরমালাইজ করতেছেন। ভাই ফ্যাসিবাদ কি এত ঠুনকো জিনিস নাকি? ফ্যাসিবাদ একটা টোটালিটারিয়ান সিস্টেম, মানে কেউ একটা কথা বলতে ফ্যাসিবাদ হয়ে গেল। আপনারা না আমি শান্তা না আমি বলি আপনারা কি মনে হয় না আপনারা কি এটাকে উগ্রবাদ মনে হয়? কেন উগ্রবাদ? আপনি হাউ ডু ইউ ডিফাইন উগ্রবাদ? হাউ ডু ইউ ডিফাইন এক্সট্রিমিজম? একজনকে হত্যার হুমকি দেওয়া উগ্রবাদ হয় কিনা? আপনি কি হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলছি? আমি তো আপনি কেন একটা বেশি একটা বেশি না, আপনি যেভাবে পুলিশের উপর আক্রমণ করছেন গতকালকে, কে আক্রমণ করেছে? আপনাদের লোকজন যে আমাদের কারা? এই যে ইনকিলাব মঞ্চের নামে যে আমরা কি ইনকিলাব মঞ্চ নাকি? অফ কোর্স আপনারা ইনকিলাব মঞ্চ। আচ্ছা ওকে, আপনারা ইনকিলাব মঞ্চ, আপনারা জামায়াত সবগুলো মিলে আপনারা আপনি বলছেন যে সাংবাদিকতার কি বেহাল দশা। ভাই একজন সাংবাদিক, আমি সাংবাদিক বলেই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে চিনি। আচ্ছা রন্ধ্রে রন্ধ্রে চিনি। আপনারা এই বহুরূপী একটা জিনিস, যাই ইনকিলাব মঞ্চ তাই এনসিপি তাই জামাত। আমি আই ডোন্ট সি এনি ডিফারেন্স। আরো গিয়ে বলেন তারাই উগ্রবাদী, আরো বলেন তারা উগ্রবাদী, আরো বলেন তারা তালেবান, আরো বলেন তারা আমি তালেবান বলছি না। আপনি কি যাবেন ভাই এখন আপনি অনলাইনে এটা? আচ্ছা আমরা তালেবান বলছি না, তালেবান অর্থ কিসের ছাত্র। ভিত্তিতে শাহেদ আলম আপনি কিসের ভিত্তিতে বলছেন যে তারা ইনকিলাব মঞ্চ? আমাকে একটু ব্যাখ্যা করবেন, আর সবাইকে একটু ব্যাখ্যা করবেন। কিসের বলেন আবার? মানে আপনি বলছিলেন যে তারাই ইনকিলাব মঞ্চ জামাত, এটা কিসের ভিত্তিতে বলছেন, কেন বলছেন একটু ব্যাখ্যা করে বলবেন। তারা মানুষ একটা, অনেকগুলো কাপড় পরে, কখনো কোট পরে, কখনো পাঞ্জাবি পরে, কখনো টি শার্ট পরে। যখন যে জায়গায় যেটা প্রয়োজন হয় সেই রূপে তারা আবির্ভূত হয়। ইনকিলাব মঞ্চ
যেদিন প্রোগ্রাম দেয় সেদিন বাংলাদেশের শিবিরের কোনো না কোনো ঢাকা শহরে একটা প্রোগ্রাম থাকে, ও বেছে বেছে ওই দিনই তারা প্রোগ্রাম দেয়, কারণ ইনকিলাব মঞ্চের নিজস্ব কোনো আলো নেই, এটা শিবিরের জামাতের আলোয় আলোকিত একটা মঞ্চ, ভেরি স্ট্রাইট, মার্ক মাই ওয়ার্ড, এদের নিজস্ব কোনো আলো নেই, চোখের যেমন নিজের কোনো আলো নেই, চোখের শক্তি নেই, আলো দিয়ে চোখ দেখে, আলোটা পেলে আপনার চোখ দেখে। ইনকিলাব মঞ্চ জামাতের শক্তি যখন পায় তখন সে শক্তিশালী হয়ে যায়। কালকে আমরা এই ধরনের একটা অর্কেস্ট্রা দেখেছি ফর নো রিজন। সরকার যেখানে বদ্ধপরিকর যে হত্যার বিচার হচ্ছে, হাদির ফ্যামিলিকে পুনর্বাসন করেছে, তার ভাইকে চাকরি দিয়েছে, পুনর্বাসন করেছে, কিন্তু বিচার প্রক্রিয়া এখনো চলমান। জাতিসংঘের যে বিচারের পক্ষে বলা হচ্ছে সেটার জন্য স্পেসিফিক সময় দিয়েছে। কেন কালকে আমাকে একটা রাষ্ট্রের যেখানে রাষ্ট্রপ্রধান বসবাস করে আপনি তার নিরাপত্তা বানচাল করার জন্য, ইটস ফর নাথিং টু মেক দ্য কিউএস ইলেকশনের আগে। আমি এই জন্যই বলছি যে এই কাজটা অর্কেস্ট্রেটেড বাই জামায়াতে ইসলামী এবং তার যে পেরিফেরিতে থাকা, ছায়ার মধ্যে থাকা যে জনগোষ্ঠী, তারা এখন এরা ওই দিনই আলোকিত হয় যেদিন জামাত এদেরকে আলোকিত করে, এর বাইরে তাদের কোনো নিজস্ব আলো নেই। জি জি, ধন্যবাদ। আমি একটু সিফাত আপনার কাছে আসবো, তারপর আমাকে আরেকজনের গেস্টের কাছে যেতে না হবে। আসলে এগুলো আনসার দেওয়ার তো আসলে এগুলো মানে এমন বেসলেস ক্লেমস, হ্যাঁ বেসলেস ক্লেমসের আনসার আর কি দেব? আচ্ছা ভাই, আপনি আপনার কথার সময় তো আমি আপনাকে ইন্টারাপ্ট করি না, আপনি কেন বারবার ইন্টারাপ্ট করছেন? দিস ইজ নট ইভেন আ বেসিক ম্যানার। সালাউদ্দিন সিফাত, এখন দেখেন উনারা বলছেন যে হাদির এই ইস্যুটা দিয়ে কিছুক্ষণ আগে উনি এটা কিন্তু ক্লেম করেছেন যে বিএনপির ইশতেহার ইস্যুটাকে তারা মোটামুটি একটা ভন্ডুল করে দেওয়ার একটা ব্যবস্থা বা ইন্টারনেট থেকে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আচ্ছা ধরেন ফর এক্সাম্পল কালকে জামাতে ইসলামে ধরেন কোনো একটা ইশতেহার লঞ্চ করলো ফর এক্সাম্পল, এবং কালকে ধরেন পুরো বাংলাদেশ ধরে বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো, বজ্রপাতে 100 জন ধরে মারা গেল, আল্লাহ মাফ করুক। আমি কি বলবো যে এগুলা করার মধ্য দিয়ে মূলত জামাতে ইসলামের এই ইস্যুটাকে, ইশতেহারের ইস্যুটাকে হাইড করা হয়েছে? মানে অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল কথাবার্তা এগুলা। আপনি ধরেন এই যে আপনি আমার বয়সে অনেক ছোট, প্লিজ শব্দগত ব্যবহার আপনি আমাকে জামাতের বিটিম বলবেন, আমি কিন্তু আপনাকে ননসেন্স বলি নাই। তো আপনি আপনাকে ননসেন্স বলি, আপনার কমেন্টকে আমি ননসেন্সিক্যাল বলেছি। হাউ ডু ইউ সে যে আমি জামাত ইসলামের বিটিম? আমার জামাত ইসলামের বাইরে আলাদা মানে আমাদের আলাদা আইডিওলজিক্যাল সেটিংস আছে। আপনি হাউ ডু ইউ সে আমি জামাত ইসলামের বিটিম এন্ড ইউ আর সেইং ইট, এবং আপনি আমাকে বলছেন, আপনি আমাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি আমাকে একটা লাথি মেরে বলতেছেন আপনাকে আমি রেসপেক্ট করতেছি। গরু মেরে জুতা দান, মানে জুতা মেরে গরু দান। আমি আপনার দলকে বলছি, আপনাকে ব্যক্তি কথা বলি না। আচ্ছা আমরা প্রাসঙ্গিক থাকি। শাহেদ আলম, সালাউদ্দিন সিফাত, ধন্যবাদ আপনাদের দুজনকে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই বিষয়ে তো অনেকক্ষণ কথা হলো, আপনাকে আমি একটা জরিপ নিয়ে একটা বিষয় আনতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার এর জরিপ অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 37.9% ভোটার ধানের শীষ বেছে নিতে পারেন, এমন একটি কথা উঠে এসেছে। পাশাপাশি 37% ভোটার জামাতকে ভোট দিতে পারেন। ঢাকার 4টি আসনে এই জরিপ চালিয়েছে সংস্থাটি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট বিএনপি এবং জামাত প্রায় সমান সমান পাওয়ার কি কারণ বলে আপনার মনে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগের প্রশ্ন উত্তর দিব না, তাই তো? যদি কিছু যোগ করতে চান আপনি অবশ্যই করতে পারেন। বিষয়গুলোর মানে ভারসাম্যপূর্ণ আলোচনা করা যেতে পারে, আর ডিবেট তো আছে আমাদের সমাজে, সবসময় ছিল। 54 বছরের ইতিহাসকে যদি আপনি পর্যালোচনা করেন, আমরা কিন্তু বেশ কয়েকবার রিকনসিলিয়েশনের সুযোগ পেয়েছি, এবং 5 আগস্টের পরেও কিন্তু রিকনসিলিয়েশনের একটা সুযোগ তৈরি হয়েছিল, সেটাও কিন্তু 2.5 বছর হয়েছে, সেটা কিন্তু কোনো উদ্যোগ সেভাবে নাই, চোখে পড়ার মতো নাই। প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে যেখানেই আপনি দেখবেন এই কর্তৃত্ববাদ, ফেসিবাদ বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু রাষ্ট্র উদ্যোগ নিয়েছে কিভাবে জাতিকে সংহত করবে। সেই ক্ষেত্রে ন্যায় বিচার সামনে এসেছে, ট্রুথ কমিশন সামনে এসেছে, আরও অন্যান্য সুযোগ আসছে, এবং এগুলো জনমতের ভিত্তিতে, গণমতের ভিত্তিতে, আইনি প্রক্রিয়ায়, এবং যেটা বললাম যে ন্যায় বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে হয়েছে। এগুলো করতে হয়, না হলে জাতি, ধরেন আমরা কিন্তু এখনও সেই 71 আলোচনা কিন্তু আমরা ছাড়তেই পারছি না, কারণ আমাদের কাছে একটা কার্ড হিসেবে এটা রয়ে গেছে। এখন আপনি যদি এই প্রক্রিয়াটাকে রাষ্ট্রীয়ভাবে সমাধান না করেন, তাহলে তো আপনি কখনোই ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবেন না। আদর্শিক শুধু আদর্শিক কথা বলছি না, এটা তো অসংখ্য এক্সাম্পল আছে সারা পৃথিবীতে। মানে এই ধরনের শুধু এই সংকটের কথা বলছি না, আমরা যে সকল সংকটগুলোতে পড়েছি গত 54 বছরে, এই সংকট আরও অনেক দেশ পড়েছে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায়। আমি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার পলিটিক্স পড়াই, কম্পারেটিভ পলিটিক্স পড়াই। অনেক দেশে এই সমস্যা গিয়েছে, আমাদের চেয়ে আরও বেশি সময় ধরে কর্তৃত্ববাদে অনেকেই ছিল। তারপর আপনি দেখেন এই যে পিনশটের দেশ চিলি
অত্যন্ত খারাপ দেশ, যে দেশে আমরা গুম খুনের শিকার হয়েছি বেশি করে গত 15 বছর, অথচ চিলিতে 90-র দশকে গুম খুনে অস্থির মানুষ। পিনোশেটের চিলি এখন পৃথিবীতে গণতন্ত্রের, পূর্ণ গণতন্ত্রের, পৃথিবীতে যে 22টা গণতান্ত্রিক দেশ আছে এর মধ্যে একটা দেশ চিলি। এবং পৃথিবীতে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো, মানে যে দেশ সবচেয়ে ভঙ্গুর, একজন সামরিক শাসকের অধীনে ছিল, দেশটা ধ্বংস হয়ে গেছে, সেই দেশটা এখন অর্থনৈতিকভাবে পৃথিবীতে যে সকল দেশগুলো সামরিক শাসনের অধীনে ছিল তার মধ্যে সবচেয়ে টপ। তাহলে এই যে ফিরে আসছে মাত্র 90-র দশক, 15 বছর 20 বছর হয়েছে, 20 বছরে গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে কর্তৃত্ববাদ, চরম কর্তৃত্ববাদ থেকে আবার চরম অর্থনৈতিক খারাপ পরিস্থিতি থেকে চরম অর্থনৈতিক ভালো অবস্থা, এটা অর্জন করা যায় পৃথিবীতে, এর মডেল আছে। তো আমরা কি বিবাদের মধ্যে থেকে যাব, নাকি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এটা শেষ করব, এটা একটা প্রশ্ন আমাদের থাকতেই হবে। খুবই সুন্দর একটি প্রশ্ন। দ্বিতীয়ত হলো এবং আমি এর সাথে একটু যোগ করতে চাই যে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন কিনা যে চিলি যেভাবে করে এক জায়গা থেকে এক অবস্থান থেকে উঠে এসেছে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কিভাবে সম্ভব হতে পারে? যদি এত ছোট কথায় সম্ভব হয় না। বাংলাদেশের ক্ষেত্রে শুধু চিলি মডেল না, আরো অসংখ্য মডেল আছে। আমি বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে আরো সহজ। এদেশের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে দেশে এবং দেশের বাইরে, আপনার অর্থনীতিকে তারা চাঙ্গা করে রাখছে অলওয়েজ, আপনি কিছু করছেন না। রাষ্ট্র এবং সরকার কিন্তু খুব সামান্যই প্রণোদনা দেয়, সব নিজেরাই করে ব্যক্তি। একটা সমাজের, একটা রাষ্ট্রের ব্যক্তি মূল অ্যাসেট, রাষ্ট্র প্রণোদনা খুব কম, খুবই কম। সেই লোকগুলোকে আমরা সবসময় হতাশ করে যাই প্রতিটা মুহূর্তে। এখন যে প্রশ্নটা, একটা প্রশ্ন একটু জোড়াতালি দিই, সেটা হলো বহুদলীয় গণতন্ত্রের বিএনপির সাথে আছে, এবং এটা যেখানে একজন, আমি মাঝে মাঝে বলি যে একজন শাসকের পক্ষে, সামরিক শাসকের ধর্মই হলো ক্ষমতায় এসে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা, সেখানে একজন সামরিক শাসক দেখা গেছে যে ক্ষমতায় এসে বরং যেখানে ৪র্থ সংশোধনীর কারণে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা অটোমেটিক তার জন্য, মানে সে আছেই স্বৈরাচারী শাসনের ভিতরে, ইচ্ছা করলেই 2 দশক থেকে দেখা যায় যদি আপনি আবার বিদ্রোহ না করেন, মানে সময় নেওয়া যায়। সেখানে একটা লোক কিন্তু সবাইকে নিয়ে চলতে চেষ্টা করেছেন, এই জন্য তার সে একটা ক্রেডিট পেতে পারে। আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলছি। আচ্ছা, তো এটা কিভাবে হয়েছে, কি প্রক্রিয়া হয়েছে, তখন সংহতি ছিল না, মানে সংহতি অর্জনের জন্য দ্রুততার সাথে এটা একটা আরও একটা বড় বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারতো, কিন্তু সেই সময় সেই পরিস্থিতি কি ছিল না। আমরা কিন্তু ঠিক একই আবার 2 বছর ধরে কিন্তু আমি অধ্যাপক ইউনূসের শাসন আমলেও কিন্তু আমরা একটা বিচারিক প্রক্রিয়া, ন্যায় বিচারের মধ্যে যেতে পারতাম। আমি একটা মিনিট শেষ করে দিই। আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, তাহলে কি তারেক রহমান যে অফারটা দিচ্ছে আপনার কথা অনুযায়ী, ইজ ইট ভ্যালিড, রেশনাল অর ইরেশনাল? এইটা তো একটা বক্তব্য উনি আসছে, উনি যে কথাটা বলেছেন যে এটা আমার কাছে মনে হচ্ছে এমনটা তো না, বাংলাদেশের সকল মানুষ বলতেছে যে সব কিছুই মানে এখানে উইদার এ ওয়ে, একটা যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থাটার ব্যাপারে আমাদের একটা মূল্যায়ন দরকার আছে, একটা জাস্টিস দরকার আছে, এবং এই শাসন ব্যবস্থাটার ব্যাপারেও যেমন আমরা ন্যায় বিচারের মধ্যে দিয়ে যাবো, আবার একইভাবে আপনারা দুজনেই একই কথা বলছেন, অপরাধীদের ব্যাপারেও কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের কথার মধ্যে মৌলিক জায়গায় খুব কমই পার্থক্য আছে, অপরাধীদের ব্যাপারে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা হলো আপনি যেটা বলছেন, যদি অপরাধ না করে থাকে এবং যদি সে অ্যাসিমিলেটেড হতে চায়, যদি সে রিকনসিলিয়েশনে আসতে চায়, এখন তাকে কি অপরচুনিটি দিবেন, এটাও রাষ্ট্র ভাবতে পারে। এটা রাষ্ট্রের ভাবনা, এটা শুধুমাত্র আপনার আমাদের 3 জনের ভাবনা। রাষ্ট্র কিন্তু ভাবতেই হবে যে সে অপরাধী না। এই কারণে তো আমরা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছি, কিন্তু সেটা তো আগে তো প্রথমে জাস্টিস আসতে হবে, তাই না? অফকোর্স, আমি তো সেই কথাই বলছি। এবং ইভেন 2 বছর ধরে কিন্তু পরে 2 বছর ধরে কিন্তু আমরা জাস্টিসের জন্য অপেক্ষা করছি। অলরেডি আমরা কিন্তু এই সরকারকেও বলতে পারি যে এই কাজগুলো কিন্তু এই সরকার করে যেতে পারতো। জি জি, এই সরকারের ব্যর্থতা আছে। জাস্টিস একটা ভার্ডিক্ট একটা হয়েছে না শেখ হাসিনার ফাঁসি, সেটা তো একটা 2টা 5টা ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু আমার কথা হলো আপনি না এটা এই জন্য না, আমি বলছি আমার কথাটা দেখেন, বিচার হয়েছে। প্লিজ 1 মিনিট, এটা যে যদি আমি আপনাদের দয়া করে কাউন্টার দিতে চাই না, আমি আমার মধ্যে একটা কথা বলি, দেখেন আপনাদের ভালো লাগে না, আর 1 মিনিটে বলি যে এটা কি আপনার জাস্টিসটা হলো পূর্ণাঙ্গ জাস্টিস, এই ক্ষেত্রে শেষ হয়েছে, এটা সমাধান হয়ে গেছে। রাষ্ট্র বলতে হবে আমি এটা সমাধান করে ফেলেছি, ওকে ফাইন। এই জায়গায় আমাদেরকে যেতে হবে, অন্তত আমরা হয়তো 100% পারবো না, 80%, 90%। রাষ্ট্রীয় উদ্যোগ এটা শেষ করতে হবে, এবং এটা শুধু রাষ্ট্র করলেই হবে না শাহেদ ভাই, এটা জনগণের একমত হতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকবে। আপনি রাষ্ট্র সবকিছু নিজের জোর করে করলে তো আগের মতই হলো, ওই যে 5 আগস্টের শাসন ব্যবস্থা, নাগরিক কর্তব্যের জায়গা, নাগরিক কিভাবে নিচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জনগণ চাইবে এবং রাষ্ট্র এটাকে সম্পাদন করবেন সবার ইচ্ছাতে, এমনটাই হওয়া উচিত। আমি জরিপের বিষয়টা চলে আসছে 30 সেকেন্ড এটাতে। আপনি দেখেন একটা বিষয় কিন্তু আমরা এভয়েড করতেই পারি না। আপনি দেখেন আমরা কিন্তু 4র্থ সংশোধনের একটা পর্যায়ে মানে পড়েছি। আমরা গত 15 বছর একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, সফিসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গেছি। 2টা 3টা বার কিন্তু
কিন্তু আমরা নানান প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছি একটা রাজনৈতিক দলের কারণে। এই রাজনৈতিক দলটাকেও কিন্তু চিন্তা করা দরকার আছে তাদের, যে আসলে এই কথাগুলো কি নাগরিকরা সত্য বলতেছে, যে আপনি একবার মানে একদলীয় শাসন প্রতিষ্ঠা করলেন, একবার ফেসিবাদ প্রতিষ্ঠা করলেন, একবার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করলেন, তো এটা কি, এই প্রক্রিয়াটা কি সঠিক প্রক্রিয়া কিনা, তাদেরও কিন্তু বিবেচনার ব্যাপার আছে। লাস্ট কথা চলে আসছে আপনার জরিপ নিয়ে আমরা গত দীর্ঘদিন যাবৎ নানান কাহিনী দেখতে পাচ্ছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আমিও নানান জরিপের সাথে যুক্ত সংশ্লিষ্ট ছিলাম, ঢাকায় আন্তর্জাতিক জরিপ ঢুকলেও এমন করাপ্ট হয়ে যায় আমার কাছে, কেন মনে হয়। মানে আপনি আমার নিজের একটা গত 2023 সালে একটা বিখ্যাত জরিপ সংস্থা, নাম বললা ঠিক হবে না, পৃথিবী বিখ্যাত জরিপ সংস্থা আমাদের একটা কাজ দিল। সেই কাজটা আমরা দুইজন রিসার্চার প্রায় 6 মাস কাজ করে এটা থেকে আমরা বের হয়ে গেলাম, প্রজেক্ট রেডি করে। প্রজেক্ট যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, জরিপ করতে যাব, কারণ হলো এটার মধ্যে যেই প্রক্রিয়া কাজটা করার কথা ছিল, যেভাবে করা, এটা আমরা এগ্রি করতে পারছি না। তো আমার কাছে মনে হচ্ছে, তখন আমার প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা হলো যে বাংলাদেশে মনে হচ্ছে কি এক জানে প্রক্রিয়া আছে, একদম আন্তর্জাতিক সংস্থা, স্বনামধন্য সংস্থা, ঢাকায় ঢোকার পরে এটা খুব বেশি ভরসা আপনি রাখতে পারেননি, এমনটাই কি বলছেন? আমি মনে করি বাংলাদেশের সার্ভেগুলো এখনো প্রফেশনাল হয়ে ওঠেনি। এবং আর একটা কথা বলি, সেটা হলো এরকম, ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভেগুলো ভাড়াটে লোক দিয়ে করা হয়। মানে এই লোকটা কোনোভাবে অভিজ্ঞ না, এবং তাকে আপনি দেওয়ার কথা ছিল 1000 টাকা দিয়ে, একটা লোকের পাঠানোর কথা ছিল খুলনা শহরে, পাঠাচ্ছেন 200 টাকা দিয়ে। সুতরাং ওই জরিপটা, এবং অনেক জরিপ এমন আছে ঢাকায় বসেই খুলনার জরিপ হয়ে যাচ্ছে, ঢাকায় বসে রাজশাহীর জরিপ হয়ে যাচ্ছে। সুতরাং আমি এই প্রফেশনাল জরিপগুলো নিয়ে কথা বলতেছি, এটা আমেরিকার হোক, মানে আমেরিকার কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে করে, আর মানে আপনি ধরেন ভারতের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে করুক, আর চীনের প্রতিষ্ঠান করুক। সো আমরা মনে করি আপনি যদি জরিপটাকে আরো প্রফেশনালিজম করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের হতো ধন্যবাদ। সিফাত, আপনিও কি আসলে জরিপের সাথে একমত না, এই বিষয়টি জানতে চাইবো। আর সেই সাথে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসি, সেটি হচ্ছে জাতীয় ঐক্যমত্য সরকার গঠন নিয়ে তারেক রহমানের বেশ কিছু, দুঃখিত, আপনাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চে এই নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, এমন একটি অভিযোগ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সরকারের আসলে কটা মহল রয়েছে এবং কোন মহল কি কাজ করে? আচ্ছা, প্রথম হচ্ছে আপনি জরিপের বিষয়ে জানতে চাইছেন। জরিপের ব্যাপারে আমার একটা প্রিন্সিপাল লাইন আছে, যে মানে জরিপের ব্যাপারে একদম অন্ধ বিশ্বাস করার কোনো আসলে সুযোগ নাই। এটা আমার পক্ষেও যাইতে পারে, কখনো বিএনপির পক্ষেও কখনো যাইতে পারে, জামাতের পক্ষেও কখনো যাইতে পারে, এটা ভেরি কমন। মানে আইআরআই একটা জরিপ করেছিল এর পূর্বে, 2018 সালের নির্বাচনের পূর্বে, সেটা নিয়ে আমরা বেশ এখনও হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করি বিভিন্ন জায়গায়। তো আবার অনেকগুলো জরিপ সত্যও হয়ে যায়, সঠিকও হয়ে যায়। শাহেদ ভাই কিছুদিন আগে ডাকসু নিয়ে একটা মোটামুটি মত দিয়েছিলেন, যদিও সেটা পরবর্তীতে আবার বাস্তবায়িত হয় না। জরিপ না, হ্যাঁ আর কি মত দিয়েছিলেন আর কি, আপনার মতটা যদিও বাস্তবায়িত হয় নাই। আবার কিছুদিন আগে এই শোতে বোধহয় সাধারণ নির্বাচন নিয়ে একটা মত দিয়েছেন, এটা বাস্তবায়িত হবে, যে এটা বাস্তবায়িত হবে কিভাবে জানি না, যা ডাকসুটা হয় না। নির্বাচন নিয়ে কোনো মত আছে না, আমি শেষ করি। তো এখন হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, সাধারণ নির্বাচনে আপনার কোনো মত আছে কিনা? ধরেন জরিপ তো আমরা দেখলাম 37 উনারা তো হচ্ছে বিশ্লেষক মানুষ, উনারা তো রাজনীতি বিশ্লেষক মানুষ, কোট অ্যান্ড কোট, তো উনারা আসলে এসব মত দিতে পারেন। আমরা তো ভাই রাজনীতি করি, আমাদের তো ধরেন স্ট্র্যাটেজি বলেন বা কোনো কিছু, এগুলো তো আমি এইভাবে প্রকাশ করতে পারবো না আপনার সামনে। আচ্ছা, আর একটা যে প্রশ্নটা করেছেন জরিপ নিয়ে, তো ফলে জরিপ অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ কখনো কখনো যদি এটা একদম নিরপেক্ষভাবে করা যায়, স্যার যে স্ট্যান্ডার্ডগুলোর কথা বলেছেন, সেই এসওপিগুলো যদি পালন করা হয়ে থাকে, তাহলে হয়তো আমরা একটা ভালো জরিপ পাই এবং যেটার রিফ্লেকশন ঘটে। মোস্ট প্রবাবলি সোচ্চারের এর পূর্বে একটা জরিপ বোধহয় এটা রিফ্লেকশন বোধহয় ডাকসু ইলেকশনে ঘটেছে, তো আমি জানি না এটা ঘটবে কিনা ন্যাশনাল ইলেকশনে। জি, আমি সোচ্চারের কথাই বলছিলাম। জি জি, হ্যাঁ। সো আই ডোন্ট নো, আমি এটা নিয়ে একদম কনক্রিট কোনো কিছু বলতে পারছি না, যেহেতু জরিপ নিয়ে আমার একটা ইনহিয়ারেন্ট, আমার একটা স্কেপটিসিজম আছে আর কি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে সরকারের মধ্য থেকে একটা মহল কি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে কিনা। তো এখন উনি যেই সকল আলামত দেখে বলেছেন, সেই সকল আলামতগুলোর বিচার বিশ্লেষণ করা খুব জরুরি। কালকে ধরেন ইনকিলাব মঞ্চ একটা প্রোগ্রাম রেখেছে যমুনার সামনে, তো সেখানে ধরেন পুলিশ এটা ভেবেছে বা হয়তো সরকার এবং প্রশাসন ভেবেছে যে এটাকে ডিসপার্স করা উচিত, বা তারা এটাকে থ্রেট মনে করেছে পসিবল এই কারণে, এবং তারা এটাও দেখিয়েছে যমুনার সামনে নাকি 144 ধারা জারি ছিল। এখন আমি একজন লয়ের ছাত্র, আমি জানি যদি আপনি কোনো রায়টকে বা কোনো যদি ধরনের গ্যাদারিংসকে, যেগুলো আনলফুল অ্যাসেম্বলি হয়, সেগুলোকে যদি আপনি ডিসপার্সও করতে চান, তাহলে আপনি কিছু পিসফুল মিনস আপনি ইউজ করতে পারেন। এবং যে ফোর্সটা আছে, যে ফোর্সটা আপনি ইউজ করবেন, আপনি কি ডিসএগ্রি করতেছেন? আচ্ছা, পরে বললেন, আপনি বলেন, অসুবিধা নেই। কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করতে চান, সেটা মাস্ট বি প্রপোর্শনেট টু দ্য ফোর্স দে আর শোয়িং। মানে আপনি ধরেন আপনার আনলফুল অ্যাসেম্বলিতে আছে, ধরেন আপনার 3 জন লোক আছে, তারপরে 3 জনে ধরেন ঘাট ধাক্কা দিয়ে আপনি বের করে দিচ্ছেন, এতটুকু ধরেন হয়তো আপনি করতে পারলেন, কিন্তু ধরেন আপনি তো ওই 3 জনের পিড়াইতে ওরা ধরেন মাইরে ফেলাইছেন, তার মানে হচ্ছে আপনি ওটা প্রপোর্শনেট ফোর্স আপনি ইউজ করলেন না। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল, এবং সেটা সিআরপিতেও আছে, সেটা আপনার সিআরপিসিতেও আছে।
গতকাল আমরা কি দেখলাম? গতকাল এখানে কিছু লোকজন আন্দোলনকারীরা জমায়েত হয়েছে, জমায়েত হওয়ার পরে তাদেরকে ডিসপার্স করা হইলো সাউন্ড গ্রেনেড মেরে, টিয়ার শেল মেরে, ওকে ফাইন। পরবর্তীতে আমরা সেটা কি দেখলাম, যে একজনকে পরিবাগ মসজিদ থেকে তুলে আনা হচ্ছে। পরিবাগ মসজিদ আর যমুনার দূরত্ব কিন্তু, এখন যমুনা হচ্ছে আপনার এরিয়া অফ টেনশন, ধরেন যমুনার সামনেটা আপনার এরিয়া অফ টেনশন, কিন্তু আপনি একটা লোককে, আন্দোলনকারীকে ধরে নিয়ে আসতেছেন কোত্থেকে? পরিবাগ মসজিদ থেকে। তার মানে নিশ্চয়ই ফোর্সটা প্রপোর্শনেট না। আপনি একজন ব্যক্তি যে বলছে আমি ব্যবসায়ী, এরপরও তাকে আপনি প্রহার করতেছেন, এরপরও তাকে আপনি ব্যাটন চার্জ করতেছেন, তাদের মানে এই ফোর্সটা কিন্তু কোনোভাবে প্রপোর্শনেট ছিল না। আপনি একটা লোক বাইকে করে যাচ্ছে, তাকে আপনি সন্দেহ করছেন যে সে আসলে আন্দোলনকারী কিনা, এবং পরবর্তীতে তাকে মারতে নিয়েছেন, ওই ব্যক্তিটা কান্না করে দিছে, তার মানে কি ওই ফোর্সটা প্রপোর্শনেট ছিল না। আপনি একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তার মোবাইল চেক করছেন সে আন্দোলনকারী কিনা, তার মানে কি ফোর্সটা আপনি প্রপোর্শনেটলি আপনি ইউজ করেন নাই। আপনি একটা ছেলে বাসে উঠে গেছে, আপনি তাকে কি করছেন? এগুলো বলতে হবে, আমাকে শেষ করতে দেন। আপনি বাস থেকে বলছেন জুলাই নামা, জুলাই নামা বলে আপনি একটা লোককে পিটাচ্ছেন। জুলাই নামা, হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? ইজ ইট ইউর পেশাদারিত্ব? ইজ ইট ইউর প্রফেশনালিজম? তুমি পুলিশ করো, আচ্ছা ঠিক আছে, তোমাকে পুলিশ তোমার সুপেরিয়র অর্ডার করছে যে তুমি এটাকে ডিসপার্স করো। তো ডিসপার্স করার জন্য তো সবসময়, যে কোনো সময় আপনি দেখবেন, এটা ইউকে হোক, ইউএস হোক, যে কোনো দেশে হোক, ডিসপার্স করার ক্ষেত্রে একটা লাইন খোলা রাখে সবসময়, একটা পথ খোলা রাখে, যাতে করে যেই গ্যাদারিংটা হয় সেই গ্যাদারিংটা যাতে যেতে পারে। আপনি একটা লোককে বাস থেকে নামানোর সময় বলছেন জুলাই নামা, হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? তার মানে আপনি আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন, আপনি আপনার সুপেরিয়র অর্ডার মেইনটেইন করেন নাই। আপনি আরেকটা লোককে কাকে সরাসরি দায়ী করছেন এই ছবি? মানে যেই লোকটা জুলাই নামা বলেছে, এটা তো অফকোর্স পুলিশকে ইনভেস্টিগেট করতে হবে, পুলিশ তার ইন্টারনাল ইনভেস্টিগেশন করবে যে কোন লোকটা জুলাই নামা বলেছে। একটা লোককে বলো, একজন পুলিশ সদস্য দেখলাম বলছে যে আই হাদির লাশ নিয়ে যা, হোয়াট ডাজ হি মিন বাই আই হাদির লাশ নিয়ে যা? তার মানে তো এটা তার ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটাকে সে এতদিন ধরে চাপা দিয়ে রেখেছে। এটা কোনোভাবে পেশাদারিত্ব না, এটা কোনোভাবে প্রপোর্শনেট ফোর্স না। আপনি আরো দেখেছেন যে একজন পুলিশ সদস্য একটা ঢিল ছুঁড়েছে, ঢিল ছুঁড়ে মারার পর সে একটা অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। এই যে অশ্লীলতার বয়ান দেওয়া হয় বারবার, অশ্লীল স্লোগান দেয় ছাত্ররা, আপনি পুলিশের এই অশ্লীলতা দেখেন নাই? পুলিশ এই যে একটা অঙ্গভঙ্গি করেছে, তাহলে এই যে এইগুলো যে আপনি টুগেদার উইথ দিস, আচ্ছা ধরেন আপনার যমুনার সামনে 144 ধারা ধরেন জারি ছিল, শাহবাগে কোন 144 ধারা জারি ছিল? শাহবাগ তো এখানে যে লোকজন জমায়েত হয়েছে, আপনি শাহবাগে ঢুকে গিয়ে পিটাইছেন, পিজি হাসপাতালের গেটে একটা ছেলেকে মারতে, এবং একজন হুজুরকে আমি দেখলাম, একটা মাদ্রাসার ছাত্র, সে দাঁড়িয়েছে। না, অভিযোগও কিন্তু আসে যে সরকারের যে নির্বাচন, আমি একটু প্রশ্নটা করে আমি বলি, আই এম নট রিপ্রেজেন্টিং দ্য বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ গভর্নমেন্ট, বাট যে অভিযোগগুলো একটি রাজনৈতিক দল এবং জোটের তরফ থেকে পুলিশের উপর করা হচ্ছে, আমি কাউন্ট করছি বোথ, ঠিক আছে? এটা যদি ব্যাখ্যাটা আমি না দেই, it will be an injustice to the Bangladesh state, আপনি আপনার ব্যাখ্যা দিন, রাষ্ট্রের পুলিশ, আপনি আপনার ব্যাখ্যা দিন, এবং রাষ্ট্রের আইন, আপনি ব্যাখ্যা দিন। জি জি, অবশ্যই আপনি শেষ করবেন, মিসলিড হবে, দর্শক মিসলিড হবে, আমাকে শেষ করতে দিবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যমুনার সামনে কি করবেন বা নির্বাচনের আগে এরকম কিছু করতে পারবেন না, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা ডিফারেন্ট। আমি জানি উনি কোন আলাপে ঢুকবেন। আপনি যমুনার সামনে কি করতে পারবেন বা নির্বাচনের 5 দিন আগে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আপনি ধরেন লোকজনদেরকে ডিসপার্স করার জন্য যে ফোর্সটা আপনি ইউজ করতেছেন, সেটা কি প্রপোর্শনেট কিনা, সেই কোশ্চেনটা অফকোর্স যে কোনো লিগ্যাল এক্সপার্ট, যে কোনো জুরিসপ্রুডেন্স এক্সপার্ট, যে কোনো মানবাধিকার কর্মী কথা করবে। একটা ছেলে মার খাচ্ছে আর পুলিশ তাকে শুধু মার দিতে আছে, কিন্তু সে পড়ে যাচ্ছে, এটাকে আপনি প্রপোর্শনেট বলবেন? আমি বলি, আমি তো বললাম যে আমি পুলিশের পক্ষ হয়ে কথা বলছি না, কিন্তু যে অভিযোগগুলো এসছে সেটাকে যদি আমি একজন সচেতন মানুষ হিসেবে কথা না বলি, ইট বি অ্যান ইনজাস্টিস টু দ্য স্টেট। ইয়েস, যারা আহত হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা, এবং এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা দরকার ছিল না। কিন্তু পুলিশের একটা রুলস আছে, আপনি ধরেন আমি যুক্তরাষ্ট্রে থাকি, আই ক্যান নট টাচ আ পুলিশকে আমি টাচ করতে পারি না, আমি যেতে পারি তার সামনে, পুলিশ আসতে পারে আমার সামনে। কালকে আমি দুটি জিনিস দেখায়, আমাকে 2 মিনিট সময় দিবেন, এটা আমি রেখে দিয়েছি। সেটা হলো ইনকিলাব মঞ্চের ঝুমা স্পষ্টভাবে যদি ক্যামেরাটা জুম করা যায়, যদি দেখানো সম্ভব, নারী পুলিশকে, এবং ওনারা কিন্তু পর্দানশীল, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, ওনাকে থাপ্পড় মারছে, স্পষ্ট এই ভিডিওটা দেখেন। হ্যাঁ, এটা একটা ভিডিও। আপনি পুলিশ কখন অ্যাগ্রেসিভ হয় এটা রুলস আপনাকে জানতে হবে। ওকে, এটা আরেকটা ভিডিও আপনি দেখেন। আমি বলছি ইটস নট জাস্টিফাইড। আপনারা যে আচরণটা করেছেন পুলিশের, ওকে আরেক বলেন না, বলেন আমি বলি আরেকটা কার দ্বারা হয়েছিল আপনাদের মুখ থেকে আমি শুনি। আরেকটা দেখি, দেখেন এটাকে কি বলে, এইটাকে আমি দেখতে পাচ্ছি যে পুলিশকে একজন দাঁড়িয়েলা পুলিশকে কিভাবে তার পিটিয়ে মাথায় আহত করা হচ্ছে, মানে উনি মারা যাচ্ছেন, কিন্তু ওনার প্রতি দেখেন কি নির্মম ভাবে। আচ্ছা ওকে ফাইন,
এখন পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ করতে গেলে হবে, আহত হবে। কিন্তু আমি বহুত আগে যখন কনসার্টের বিদ্রোহ হচ্ছে, ওনারা তখন সম্ভবত এগুলো জানেন না, বিদ্যুতের দাবিতে গত বিএনপি সরকারের আমলে উভয় গ্রামবাসী এবং পুলিশ মুখোমুখি। এরপরে দেখলাম যে একটা পুলিশ আসলো, তার পায়ে রক কেটে ফেলা। যখন এই পুলিশ সদস্য চিৎকার দিয়ে কাঁদছে, তখন ওই কমান্ডিং যারা অফিসার ছিল তখন বলল, দিস ইজ দ্য রুলস, আমার বাহিনীর একজন সদস্য যদি আক্রান্ত হয় উইল গো টু অ্যাটাক। এবং তারপরে যে রণক্ষেত্র হলো, তার খেসারত বহুত দিন দিতে হয়েছে বাংলাদেশকে, কনসার্টের জনগণকে। ওই সময় বিদ্যুতের আন্দোলন আপনারা জানেন। আমি বলছি আমি যেহেতু দীর্ঘ বছর মাঠে সাংবাদিকতা করে এইগুলো অভিজ্ঞতা অর্জন করেছি, আমি জানি যখন আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আঘাতপ্রাপ্ত হয়, দে হ্যাভ অল দ্য রাইটস টু। জার্নালিস্টটা কি দোষ করেছিল? যে জার্নালিস্টকে ল্যাং মেরে ফেলে দেওয়া হলো, সেই জার্নালিস্ট কি দোষ করেছিল কালকে? আপনি বলেন। যখন সুনামির মধ্যে পড়েন, যখন ঝড়ের মধ্যে পড়েন, মাই গুডনেস, সো অ্যাটাকিং এ জার্নালিস্ট ইজ জাস্টিফাইড just because Juma slapped a police officer? Oh my goodness, I am on a live television দুটো ঘটনা news আলাদা। media. No, কি বলছ আপনি? দুটো ঘটনা আলাদা। আমি বলতে চাচ্ছি ভিন্ন ভিন্ন জায়গায় হয়েছে। সমস্যা হলো যে ইউ আর এক্সপার্ট ইন সেন্সিটাইজেশন। সেন্সিটাইজ করার জন্য যেই করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে 5 তারিখের পর থেকে একটা বিনোদন রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। সিফাত, আপনি বলুন। আমি যেখানে বলছি বিগ জার্নালিস্ট, আই ক্যান নট সাপোর্ট এনিওয়ান যে অ্যাটাকড বাই পুলিশ, কিন্তু আমি বলছি যখন আপনি ঝড়ের মধ্যে পড়েন, আপনার এই ঝড় আঘাত লাগতে পারে, এটা আমি সমর্থন করি না। কিন্তু যেইভাবে আমি আনসারটা শুনে আমরা মাহবুবুর রহমানের আমি আনসারটা দেই। উনি মেটাফর, আচ্ছা শুনেন, উনি মেটাফর একটা দিয়েছেন যে ঝড়ের সাথে তুলনা। শুনেন, পুলিশ কোনো ঝড় না, পুলিশ একটা পেশাদারী বাহিনী, তার উপর একটা নিয়ন্ত্রণ আছে, সেটা সুপেরিয়র কমান্ড হোক কিংবা সে যারা গ্রাউন্ডে ফোর্স আছে তারা জানে। এখন ঠিক আছে, উনি কয়েকটা ঘটনা বলছেন, আমি মনে করি পুলিশের উপর যদি কোনো অন্যায়, আমি তো বলছি যে এটা একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন করা উচিত। পুলিশের উপর যদি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে সেটার অবশ্যই বিচার করা উচিত, সেটার অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু উনাকে কি একবারও দেখেছেন এই কথাটা বলতে যে এখানে একটা ফোর্স ইউজ হয়েছে যেটা ডিসপ্রপোর্শনেট? বলেছেন উনি একবারও? বলেন নাই। এবং এট দ্য সেম টাইম উনি বলছেন যে হি বিইং আ জার্নালিস্ট, উনি একজন জার্নালিস্ট হয়ে উনি এই জিনিসটাকে সমর্থন করছেন। আচ্ছা আমাকে বলেন, একজন জার্নালিস্ট কিভাবে, যে একটা মোবাইল জার্নালিস্ট আমরা দেখলাম তাকে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে, আরেকজন জার্নালিস্টকে দেখলাম যে পুলিশ অফিসার তার ক্যামেরা ভেঙে দিয়েছে, এবং তিনি যখন আবার প্রোটেস্ট করতে যাচ্ছেন যে আপনি অমুক জার্নালিস্টকে মারলেন কেন, আরেকজন জার্নালিস্টের ক্যামেরা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। জার্নালিস্টরা কি কোনোভাবে এটার সাথে যুক্ত ছিলেন? আরেকটা জিনিস, যেই ছেলেটার মোবাইল ফোন চেক করা, আপনি জানেন যে মোবাইল ফোন চেক করাটা আমার জন্য ভেরি ট্রমাটাইজিং। কারণটা হচ্ছে এই মোবাইল ফোন চেক করাটা আমি দেখেছিলাম হাসিনার আমলে এভাবে মোবাইল চেক করা হইতো। তো এখন যদি আমাকে আন্দোলনকারী সন্দেহ জাস্ট মোবাইল চেক করে কাউকে পাওয়া গেছে এই কারণে তাকে যদি মাইট দেওয়া হয়, এটা তো আমার জন্য একটা ট্রমাটাইজিং এক্সপেরিয়েন্স। পুলিশকে দেখেছি, আমরা পুলিশকে এটা করতে দেখেছি। আমি আপনাকে বলি, সিফাত এখন করছেন তাই তো? আমি আপনাকে কি বলি, আমি শেষ করতে দেন। সেটা হচ্ছে যে আমরা গতকাল দেখেছি আর কি, ইস্যুটা হচ্ছে যে এই ঘটনার একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হওয়া জরুরি, ফ্রি অ্যান্ড ফেয়ার। আমি বলছি না যে কোনো পক্ষ যদি ধরেন কোনো পক্ষ একদম নির্দোষ, আমি সেটা বলছি না, কিন্তু কথা হইল আপনার এখানে যে ফোর্স ইউজ হয়েছে সেটা যে ডিসপ্রপোর্শনেট, সেটা ইউ মাস্ট অ্যাডমিট। এখানে যে সাংবাদিকদের উপর যে আক্রমণ করা হয়েছে, ইউ মাস্ট অ্যাডমিট। যে পুলিশ ফোর্সকে দেখেছি সেটা নিয়ে আমরা কমপ্লেইন পেয়েছি যে তারা কোন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। তো এখন তারা কাদের হয়ে কাজ করছে? আমরা রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে গতকাল কিছু জায়গায় কিছু পুলিশ সদস্যের মধ্যে, সবাই না, কিছু পুলিশ সদস্যের মধ্যে অতি উৎসাহ দেখা গেছে। কাদের মধ্যে সেটা আমি আপনাকে বলেছি, যে বলেছে জুলাই নামা, যে বলেছে আয় হাদির লাশ নিয়ে যা, তাদের মাঝে মনে হচ্ছে এরা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বা অন্তর্বর্তী সরকারের হয়ে কাজ করছে, কাদের হয়ে কাজ করছে? আমি রাজনৈতিক দল বলবো না, আপনি ডু নট লিড মি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি আমাকে সেটা আমাকে বলতে দেন। আমার কথা হচ্ছে তাদের মাঝে যে ধরনের আচরণ দেখা গেছে, আমি যেটা জানতে চাচ্ছি সেটাই আমি বলছি, আমার কথা তো আমাকে বলতে হবে। মানে তাদের মাঝে যে ধরনের আচরণ দেখা গেছে সেটা কোনোভাবে পেশাদারি আচরণ না। আপনাকে যদি পেশাদার, পুলিশ তো ঝড় না, আপনাকে যদি বলে যে আপনি এই রায়টটাকে ডিসপার্স করেন, এই আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করেন ফ্রম ইউর সুপেরিয়র, যদি এই কমান্ডটা আসে অ্যাজ এ পুলিশ অফিসার, আপনি তো জাস্ট সেই কাজটার জন্যই থাকবেন, সেই কাজই আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আপনি তো বলবেন না এই জুলাই নামা, আপনি তো বলবেন না যে এই হাদির লাশ নিয়ে যা। তার মানে আপনার ভেতরে কোনো না কোনো একটা সমস্যা আছে, আপনার ভেতরে কোনো একটা তেজ আছে যেটা আপনি মেটাতে চাচ্ছেন। আমি এই বিষয়টা ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথির কাছে যেতে হচ্ছে, ধন্যবাদ। আমাকে আরেকবার একটু পরে আসছি। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছে আমার আসতে হচ্ছে। চট্টগ্রাম 13 আসনে একটু অন্য প্রসঙ্গে চলে আসছি। বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম
12 ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ করার কথা বলেছেন। 12 ফেব্রুয়ারির পরে কি আসলে চাঁদাবাজি করা যাবে কিনা, এটাই কি এই বার্তা দেয় কিনা? আর এই যে বিএনপি প্রার্থীর চাঁদাবাজদের প্রতি অনুরোধ, এটা কেন শুনবে চাঁদাবাজরা? আপনাকে ধন্যবাদ। আসলে তো এটা একটা রাজনৈতিক প্রশ্ন, তারপরে বলছি আমি আপনার বিশ্লেষণ যদি জানতে চাই। এটাতে আসলে বিশ্লেষণের সুযোগ খুব কম। কারণ হলো কি, একজন ব্যক্তির একটা বক্তব্য যে চাঁদাবাজির নিয়ে, চাঁদাবাজি তো রাষ্ট্রীয়ভাবে আপনি দেখেন বিএনপি কালকে যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারেও কিন্তু আমি দেখলাম তাদের ইশতেহারের সামারি অংশটাতেও এটা উল্লেখ আছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা। তো এখন তার কোনো সংসদ সদস্য প্রার্থী যদি অথবা তার কোনো নেতাকর্মী যদি এই কথা এইভাবে বলে থাকে, সেটা তো সে তার দলের কমিটমেন্টের সাথেই যাচ্ছে না। সো এটা এভাবে বলা যে 12 তারিখ বা 16 তারিখ 18 তারিখ এরকম চাঁদাবাজি তো রাষ্ট্রীয়ভাবেই নিষিদ্ধ। রাষ্ট্র যেখানে এটা আসলে আমরা সবসময় করেছি, গত 2 বছর একটা কাজ ভুল করেছি, সেটা হলো যে কোনো চাঁদাবাজি, যে কোনো ঘুষ দুর্নীতির জন্য আমরা কোনো রাজনৈতিক দলকে আইডেন্টিফাই করেছি তার কর্মী নেতাকর্মীদের কারণে। এটা তো আসলে রাজনৈতিক দলের ব্যাপার না। একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীকে চাঁদাবাজি থেকে বারণ করতে পারে না, শুধুমাত্র সে তার দল থেকে তাকে বহিষ্কার করতে পারে। রাষ্ট্রের কাজ হলো যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ অপরাধ করে, তাকে পাকড়াও করা। আপনি গত 2 বছর রাষ্ট্রকে প্রশ্ন করবেন যে তুমি ক্ষমতায় থাকা সত্ত্বে, সরকারকে প্রশ্ন করবেন তুমি ক্ষমতায় থাকা সত্ত্বে এই লোকটা চাঁদাবাজি করলো কিভাবে। হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন তাকে, প্রশ্ন না করে প্রশ্ন করছেন কাকে? অমুক রাজনৈতিক দল, অমুক দলের কর্মী। এটা তো রাজনৈতিক দলের ক্ষমতা কি আছে? রাজনৈতিক ক্ষমতা আছে শুধু বহিষ্কার করা। এই গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের এবং আমি বলি কি এটার কারণে দেখা গেছে কি, আপনি যখন যেটা সরকারের কাজ সেটা একটা রাজনৈতিক দলকে যদি আপনি দিয়ে দেন, তাহলে সে কি করেছে? হাজার হাজার লোককে বহিষ্কার করেছে, কিন্তু ইম্প্যাক্ট পড়েছে খুব সামান্য। এটা না করে যদি 5টা লোককে গ্রেফতার করতো চাঁদাবাজির জন্য সরকার, তাহলে কিন্তু ইম্প্যাক্ট পড়তো অনেক বেশি। আমি আরেকটা কথা বলি, যেটা হলো আগের আলোচনায় 30 সেকেন্ড নেব শুধু, সেটা হলো যে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন, আপনি যদি মানবিকতা নিশ্চিত করতে পারেন, আপনি যদি আইনের শাসন নিশ্চিত করতে পারেন, আমরা যে কথাগুলো গত 54 বছর যাবত বসছি, এগুলোর জন্য শুধুমাত্র একটা সদিচ্ছা দরকার ছিল একজন নেতার। যে কোনো একজন নেতার সদিচ্ছা। আমাদের ইনফ্রাস্ট্রাকচার সব আছে, এগুলো আমাদের আইন কাঠামো সব নিশ্চিত, আমাদের স্বাধীন বিচার বিভাগ আছে, স্বাধীন নির্বাচন কমিশন আছে, কিন্তু কোনোটাই কাজ করে না। এটা তো কম আসেননি এত বছর, কিন্তু হ্যাঁ, কিন্তু তাদের সদিচ্ছা, এটাই আপনি প্রথম প্রশ্ন দেখেছিল, কারণ হলো তার সদিচ্ছা ছিল না। অনেকেই করেছেন সদিচ্ছার, কেউ যে করেন নাই তা না, হয়তো সেটা প্রত্যাশিত লেভেলে হয় নাই, কিন্তু আমি সেই বিতর্কে গেলে আবার লম্বা আলোচনা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে আমাদের একটা রিকনসিলিয়েশন লাগবেই। সেটা যদি এই 4টা কাজের মধ্য দিয়ে কেউ মনে করে যে এই যে আপনি বলা হচ্ছে জনগণের গ্রহণযোগ্যতা, জনগণের গ্রহণযোগ্যতাই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। এই কথা ছাড়া আপনি অন্য কিছু বলতে পারবেন না। তো বিএনপি চেয়ারম্যানের কথাটা যদি আমরা শুধুই বিতর্কের মধ্যে যাই, এটা একটা কথা, বিতর্কে আমরা যেতেই পারবো যে আমাদের 4 জনের 4টা মত থাকবে। কিন্তু আপনি যদি কেউ বলে জনগণের গ্রহণযোগ্যতার ভিত্তিতে আমি এটা করব, তো জনগণের গ্রহণযোগ্যতার উপরে তো আসলে গণতান্ত্রিক রাষ্ট্রে আর কোনো কথা নাই। তো সেটাকে তো কাউকে ডিসক্রেডিট দেওয়ার কোনো জায়গা আমি আছে বলে মনে করি না। কিন্তু এটা অবশ্যই হতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। হয়তো এই কথাগুলো উনি যদি আরও বাড়তি বলতেন, কি বলতেন আমি জানি না, কিন্তু আমি এগুলোর সাথে যুক্ত করতে পারি যে ন্যায় বিচারের ভিত্তিতে হতে হবে, অপরাধীকে বিচার করার মধ্য দিয়ে হতে হবে, মানবিকতার মধ্য দিয়ে হতে হবে, সুশাসনের মধ্য দিয়ে হতে হবে। আর ফাইনালি আপনি যেটা বললেন যে নেতা অনেক আসছে, কিন্তু কেন হয় না? সদিচ্ছা আসলেই আমাদের নেতৃত্ববৃন্দের মধ্যে অনেকের মধ্যে ছিল না কখনো। আমরা যখন ক্ষমতায় বসি আমরা অল্প কিছু লোক দ্বারা ঘিরে ফেলি, এবং ক্ষমতায় যাওয়ার ফলে এই যে অল্প কিছু লোক দ্বারা ঘিরে ফেলায়, এই ঘিরে থাকাটা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসবেন কি করে? আপনাকে প্রেস মিট করতে হবে। আমাদের এখানে দেখেন এই 2 বছর হয়ে গেল, আমি এই সরকারকেও বলি, নির্বাচন কমিশনকে বলি, ওনারা হয়তো মাইন্ড করেন, তারা 2 বছরে মানে সর্বোচ্চ ব্যক্তিরা বা প্রধান নির্বাচন কমিশন দেখবেন আপনি প্রায় এই সংবাদ মাধ্যম এড়িয়ে গেছে। আপনি যদি বারবার গত 1-1.5 বছর ধরে বারবার প্রতিদিন একবার ব্রিফ করতেন, আপনি কিন্তু জানতে পারতেন আপনার কী সংকট আছে এবং কী করতে হবে। আপনারা কী করলেন? কম মিট করলেন। এবং যখনই দেখা গেল যে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশনের নানান মানে দুর্বলতা, এই যে আজকে দেখেন আজকে একটা কাজ করতে হলো, তাকে সিদ্ধান্ত নিতে হলো, এর আগে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হলো, বাজে সিদ্ধান্ত, অবজারভারদের নিয়ে সিদ্ধান্ত নিতে হলো, আরও কতগুলো জিনিস, এবং নির্বাচনী এলাকা এমন অবস্থার মধ্যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে কয়েকটা দিন পরে কেমন হবে? এটা আমি বলি কি, এটা হয়তো খুব মেজর ইস্যু না, 1-2টা ভুল তার হতে পারে, কিন্তু আমি বলি যে 1.5 বছর সময় পাওয়ার পরে যেখানে আমরা 3 মাসে নির্বাচন করতাম,
আগে আমি ভালো নির্বাচন করেছি, সেখানে 1.5 বছর পরেও এই ভুলগুলো থাকার কথা। আমি বলছি প্রত্যাশিত লেভেলের অর্জনটা কম, আরো বেশি হতে পারতো যদি প্রেস মানে 1.5 বছরে আরো অনেক কিছু শুধরে নেওয়ার সম্ভব হতো, সুযোগ ছিল, কিন্তু এটা প্রেসের সাথে মিট করলে জনগণের, আপনি একমাত্র প্রেস ছাড়া জনগণের অভিমত জানতে পারবেন না, আর বাকি সবাই আপনাকে নানান বুদ্ধি দিবে, নানান পরামর্শ দিবে, যেগুলো তার ব্যক্তিগত আচরণের কারণে। 38 সেকেন্ড, সেটা হলো এই আপনি রাজনৈতিক দলের সদিচ্ছা, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা, দলটা তো না, নেতার সদিচ্ছাটা মানে কমপ্লিমেন্ট করে ফেলে একটা পর্যায়ে, যখন নেতাকে সিন্ডিকেট ঘিরে তোলে। আমরা গত 15 বছর যে কর্তৃত্ববাদ দেখলাম, এটা কিন্তু হয়ে উঠতো না যদি আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব কমই গত 15 বছর বিরোধিতা করতে পেরেছে সরকারের, এবং এই লোকগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা অল্প করে কিছু লোক, আমি নিজে লিখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার একনায়কত্ব, তাও 2013 সালে। আপনার প্রচার আছে? তো ওই সময় এটা লিখতে পারা, কিন্তু আপনি দেখেন কয়টা লোক গত 15 বছর, আমরা অনেকেই কথা বলে, 15 বছর কর্তৃত্ববাদ ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা কত লোক করতে পারছে। সেই লোকগুলোকে যদি নতুন, এই একটা লাইনে শেষ, নতুন যে সরকার আসবে তারা যদি গত 15 বছরের কর্তৃত্ববাদ ফেসিবাদী লোকগুলো, ফেসিবাদ বিরোধী লোকগুলোকে তাদের পরামর্শক হিসেবে মনে করে, তাহলেই তারা সঠিক পথে থাকবে। আর যদি নতুন ধান্দাবাজ, নতুন লোকগুলোকে তারা পাশে নিয়ে যায়, তাহলে কিন্তু আবার বাংলাদেশ পিছনে ফিরে যাবে। অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা রাখি এমন না হোক, আমরা ভালো কিছুর দিকে এগিয়ে যাই। মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। সালেউদ্দিন সিফাত এবং শাহেদ আলম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের কড়া আলাপে অংশ নেওয়ার জন্য। দর্শক, স্টার নিউজ কড়া আলাপ আজ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।